যেই মেয়ে দুটো মানে বুঝতে পারছে, ও ফিল করতে পারতেছে যে আমরা চোরাই পথে যাচ্ছি, তখন ওই মেয়েটা প্রতিবাদ করার জন্য বলল যে আসলে আমরা এইভাবে যাচ্ছি সেইভাবে যাচ্ছি, এটা ঠিক না। তো ওরা যখন প্রতিবাদ করলো, এই প্রতিবাদ করার সাথে সাথেই মানে মেয়ে দুটাকে খুব লাঞ্ছিতভাবে কথাবার্তা মানে এমনভাবে কথা বলতেছে, তারপরে মেয়েরা বলতেছে যে না আমরা এইভাবে যাবো কেন, আমরা তো টাকা দিচ্ছি, আমরা বৈধভাবে। তখন এই মেয়ে দুইটাকে এমনভাবে ছুঁড়া পানির মধ্যে ফেলছে, ওদের কোনো অস্তিত্ব ছিল না। আসসালামু আলাইকুম, আমার নাম সাথী, বাবা মায়ের খুব আদরের নাম। আমরা 3 বোন 2 ভাই, আমি সবার বড়। ফ্যামিলিতে আর বাবা মারা যাওয়ার পরে আমাদের মাথার উপরে কোনো ছায়া ছিল না। আমাদের গ্রামের অনেকেই বিদেশে যায় চোরাই পথে। আসলে চোরাই পথে বিদেশে যাওয়া এটা যে কত বড় একটা কষ্টের বিষয়। শুনতে শোনা যায় বিদেশ, আসলে বিদেশটা কি, চোরাই পথে এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, একমাত্র সেই বুঝবে যে কিনা এই ক্রাইসিসের মধ্যে পড়ছে। জীবনটা আসলে কতটা কঠিন তার প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে দেখে আসছি। এতটা কষ্টের, এতটা কঠিন বুঝতে পারিনি। বাবা মারা গেলেন, 2টা ভাই 3টা বোন, এদের সবার উপরে বটের ছায়া হয়ে দাঁড়াতে হলো। গ্রামে একজন ছিল করিম, সে দালাল নামে সবার কাছে পরিচিত, বিদেশে নিয়ে যেত সবাইকে। এক সময় আমি তার হাত ধরে বললাম যে ভাই, আমার বাবা নাই, আমরা 5টা ভাই বোন, আসলে আমাদেরকে দেখার তো আর কেউ নাই, যদি একটু অনুগ্রহ করে আমাকে একটু বিদেশে নেওয়ার একটু ব্যবস্থা করতেন তাহলে হয়তো আমার অনেক উপকার হতো। শেষ পর্যন্ত সে আমায় বলল যে হ্যাঁ নিয়ে তো যাওয়া যাবে, তবে আসলে কিছু টাকা পয়সা লাগবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, করিম ভাই কত টাকা দেওয়া যায়, আসলে আমি তো গরিব, আমার বাবা নাই, মা একজন মোড়লের বাসায় কাজ করে, গ্রামের মাতবর, তার বাড়িতে মা কাজ করে, এই দিন চলে যায় কোনোভাবে। আমি আসলে অত টাকা দিতে পারবো না, ঠিক কতটুকু টাকা দিলে আমি মোটামুটি ভাবে যেতে পারবো। তখন সে আমায় বলল 10,000 টাকা দাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার মায়ের সাথে একটু বুঝি। তো সেই দিন রাত্রেই মাকে বললাম, মা আমি করিম ভাইয়ের সাথে একটু কথা বলছি, তো আমি আসলে একটু বিদেশে যাইতে চাইতেছি, এখন তুমি যদি অনুমতি দাও। তখন আমার মা বলল, মারে দূর দেশ, কোথায় যাবি, কোথায় তোরে খুঁজা পাবো, তুই চলে গেলে আমাদের কে দেখবো। মায়ের যখন এই কথাটা শুনলাম মনে হলো যে আরেকটু দায়িত্ব বেড়ে গেল আমার। তারপর আর কি অনেক কষ্টে সারা রাত মার মাথার পাশে শুয়ে শুয়ে বসে বসে মাকে বুঝাইলাম, মা যেহেতু তুমি আমার এত বড় একটা দায়িত্বের কথা, আমি জানি আমি সংসারের বড় মেয়ে, তো এই দায়িত্বটুকু মাথায় রেখে আমি কিছু করতে চাইলাম, তার মধ্যে তুমি আমায় বললা যে আমি চলে গেলে তোমাদের কি হবে। আসলে এই কথাটার উপর আমার আরেকটু দায়িত্ববোধ বেড়ে গেল। তারপরে এক সময় মাকে বলতে বলতে মাকে বুঝাইলাম। এক পর্যায়ে মা কিস্তিতে টাকা নিল 10,000 টাকা, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সেখানে টাকা দিতে হয়। সেটা নিয়ে করিম ভাইয়ের হাতে দিলাম। করিম ভাই পাসপোর্ট ভিসা এটা সেটার কথা, ঠিক আছে 10,000 টাকা। সেখান থেকে চোরাই পথ, আসলে চোরাই পথ কিভাবে কি আমার জানা ছিল না,
কোনটা চোরাই পথ কোনটা বিমান পথ আমার জানা ছিল না। আমার লক্ষ্য ছিল একটাই, আমাকে বিদেশে যেতে হবে, আমার ছোট ভাই বোনগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে। আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে এক সময় চোরাই পথের রাস্তাই হলো আমার। তারপরে চোরাই পথে যাওয়ার জন্য রেডি হইলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে এক মুঠো খাবার খেতে খেতে মা বলল যে আয়, তোর হাতে না খায় তুই আমার হাতে খা। জানি না তোরে আবার কবে আমি খাওয়াইতে পারবো, আমি জানি না তোরে কবে আবার আমার বুকে ফিরে পাবো। তারপরে মা খুব আদরের সাথে মা আমায় খাওয়াইলেন। খেয়ে মার সাথে কথাবার্তা বলে মায়ের একটু দোয়া নিয়ে বের হইলাম করিম ভাইয়ের হাত ধরে। তারপরে গেলাম ঢাকায়। গ্রাম থেকে বাসে উঠলাম, ঢাকায় গেলাম। ঢাকা থেকে আবার টেকনাফ গেলাম ট্রেনে চড়ে। সেইখান থেকে আমরা একটা শিপ নাকি মানে লঞ্চ, এক ধরনের লঞ্চ আছে বর্ডার ক্রস করার, তো সেইটাতে উঠলাম। ওঠার পরে ওপারে যেতেই আমরা ওইখানকার বর্ডারের গার্ড যারা আছে, গার্ডের হাতে এক পর্যায়ে আমরা ধরা পড়ে গেলাম। আমি তখনও বুঝি নাই যে আসলে আমি অবৈধভাবে যাচ্ছি। তারপর ধরা পড়লাম, ঠিক আছে। ধরা পড়ার আগে আমাদের সাথে 6টা মেয়ে ছিল, তার মধ্যে 2টা মেয়ে বুঝতে পারছে এইটা দেখে যে আসলে আমাদেরকে ওই রকম কিছু খেতে দিত না। 2টা পিস রুটি, একটু পানি খেতে চাইলে তারা মানে ওই অন্যরকম কিছু করতো। তো ঠিক আছে দিতেছি এটা সেটা, এইভাবে আমরা 6টা দিন ওইটার ভিতরে ছিলাম, ওই লঞ্চের ভিতরে ছিলাম। 6 দিন পর আমরা এক পর্যায়ে এখানে গেলাম। তো এই 6 দিনের মধ্যে যেই মেয়ে দুটো মানে বুঝতে পারছে, ও ফিল করতে পারতেছে যে আমরা চোরাই পথে যাচ্ছি, তখন ওই মেয়েটা প্রতিবাদ করার জন্য বলল যে আসলে আমরা এইভাবে যাচ্ছি সেইভাবে যাচ্ছি, এটা ঠিক না। তো ওরা যখন প্রতিবাদ করলো, এই প্রতিবাদ করার সাথে সাথেই মানে মেয়ে দুটাকে খুব লাঞ্ছিতভাবে কথাবার্তা মানে এমনভাবে কথা বলতেছে। তারপরে মেয়েরা বলতেছে যে না আমরা এইভাবে যাবো কেন, আমরা তো টাকা দিচ্ছি, আমরা বৈধভাবে। তখন এই মেয়ে দুটাকে এমনভাবে ছুঁড়া পানির মধ্যে ফেলছে, ওদের কোনো অস্তিত্ব ছিল না। সেই সাথে আমি খুব ভয় পাই এমনভাবে যে আমি যদি এখানে কোনো প্রতিবাদ করতে যাই, আমি হয়তো আমার মার কোলে আর ফিরে যেতে পারবো না। আর আমি যদি ফিরে যেতে না পারি, আমার ভাই বোনগুলো বোধহয় না খেয়ে বাঁচবে না। অনেক কষ্টে ধৈর্য ধরে গেলাম, ওইখানে পৌঁছাইলাম। ওইখানে পৌঁছানোর পরে গার্ডরা ছিল, সেই গার্ডরা আমাদের 17 জন মেয়ে, তার মধ্যে 6 জন খুব একটু এদিক ওদিক করলো। 2 জন বলাতে 2 জনকে পানির মধ্যে ফেলে দিল। বাকিগুলো আমরা ভয়ে খুব দুমড়ে গেলাম। বাকিরা আমরা পৌঁছাইলাম গার্ডের কাছে। যখন পৌঁছে আমরা ধরা খাই অলরেডি, তখন সবাই আর কি বুঝতে পারলো যে এটা আসলেই অবৈধভাবে আমরা এইখানে চলে আসছি। তখন ছেলেগুলোরে এমনভাবে 30 জনের মতো ছেলে ছিল, এই 30 জন ছেলেকে এমনভাবে মারধর করলো, সেখান থেকে মাত্র 11 জন বেঁচে গেল, বাকি সবাই মারা গেল। আর আমরা মেয়েরা যারা ছিলাম তাদের সবার উপরে এমন অত্যাচার করলো, এমন শারীরিক অত্যাচার আমাদের উপরে করলো। 6 দিন একটানা তারা সবাই আমাদের সাথে ফিজিক্যাল করলো, এমন ভাবে অত্যাচার। খাবার দিত না, পানি চাইলে কোনো রকম একটু পানি এনে দিত।
অনেক কষ্টে আমাদের ওইখানে দিনগুলো কাটছে। আসলে এটা বলে বোঝানো যাবে না, একমাত্র এই পথে যারা গেছে তারাই শুধু বলতে পারবে যে এই যাওয়াটার কতটা কষ্ট। দয়া করে সব মা বোনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দয়া করে কেউ চোরাই পথে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন না। আপনারা যান, বাংলাদেশ সরকার অনেক রকমের ট্রেনিং এর ব্যবস্থা নিচ্ছে, আপনারা ট্রেনিং করেন, বিভিন্ন প্রসেসিং এর ট্রেনিং হয়েছে, ট্রেনিং করেন। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা উনি অনেক ধরনের নারী বিষয়ক উদ্যোগ নিচ্ছেন। আপনারা তাদের ভিতরে যে কোনো একটা টপিক নেন, একটা সাইড নিয়ে আপনারা একটা ট্রেনিং করেন, ট্রেনিং করে তারপরে বৈধভাবে বিদেশে যান। দয়া করে কেউ অবৈধভাবে বিদেশে যাবেন না। আমার প্রত্যেকটা মা বোন ভাই সবাইকে বলি, দয়া করে আপনারা সবাই বৈধভাবে বিদেশ যান, অবৈধভাবে বিদেশে যাবেন না। আমার মতো কোনো মায়ের বুক খালি করবেন না। অনেক কষ্টে ফিরে আসছি, যদিও অনেক কষ্টে ফিরে আসছি। আল্লাহ তাআলা হয়তো বা মার দোয়া কবুল করছেন, যার জন্য আমি এত কষ্টের পরেও, এত অত্যাচারের পরেও, না খেয়ে অত্যাচার সহ্য করে আমি মায়ের বুকে ফিরে আসতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাকে সেই ধৈর্য দিয়েছিলেন, কিন্তু আমার ভিতরে সেই জিনিসটা নাই, যে জিনিসটা নিয়ে আমি ওইখানে গেছি, ওই জিনিসটা নিয়ে আমি ফিরে আসতে পারি নাই। ও মা বোনেরা, আপনাদের সবার উদ্দেশ্যে একটাই কথা, বৈধভাবে বিদেশ যান, বৈধভাবে যা করার করবেন। অবৈধ কারো এরকম করিমের দালাল, রহিমের দালাল, এমন কোনো দালালের ফক্কর আপনারা কেউ পড়বেন না। কথায় আছে অতি লোভী তাতে নষ্ট। আসলে লোভ কি, আসলে লোভ তো করি নাই। বাবা মায়ের সংসার, বাবা ছিলেন না, পাশে গিয়ে মার দাঁড়াইতে চাইছি। আমি ভুল করছি। আমি যদি একবার ট্রেনিং নিতাম, বৈধভাবে বিদেশ যেতাম, হয়তো আমি এরকম দালালের খপ্পরেও পড়তাম না, আমি এরকম বিপদেও পড়তাম না। সকল মা বোনের উদ্দেশ্যে একটা কথা, বৈধভাবে যান। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। সবাই সক্ষম ট্রেনিং নিয়ে আপনারা বিদেশ গমন করেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।